ঢাকা থেকে মাসব্যাপী লম্বা সফরে বের হচ্ছি, গন্তব্য যুক্তরাজ্য। তবে এই যাত্রায় ট্রানজিট করছি বাহরাইন ছুঁয়ে, তাই এক পথে কিছুটা সময় নতুন আরেকটি দেশে ভ্রমণ হয়ে যাবে। এবারের সফরে পালাক্রমে ইতালি, সুইজারল্যান্ড, জার্মানি, তুর্কি সহ একাধিক দেশ থাকছে। তাই ইউরোপ মহাদেশের এই সফরটি আপনাদের জন্য যথেষ্ট শিক্ষণীয় ও আনন্দদায়ক হবে বলে আশা করছি, যার শুভ সূচনা আজ থেকে। চ্যানেলে সাবস্ক্রাইব করে ও পেজে ফলো করে সাথে থাকবেন ও ধারাবাহিক সকল দেশের পর্ব দেখবেন বলে আশা করছি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। ঢাকা থেকে অনেক জল্পনা কল্পনা সেরে টানা 1-1.5 মাসের পরিকল্পনা সেরে চলছি 33 দিনের লম্বা সফরে ইউরোপ মহাদেশে। একটি নয়, একাধিক দেশ ভ্রমণের উদ্দেশ্যে বের হচ্ছি। তবে আমার প্রথম মূল গন্তব্য হচ্ছে ঢাকা থেকে আমি যাচ্ছি যুক্তরাজ্যের পথে। লন্ডনে থাকবো এবং আশেপাশের অন্য কিছু স্টেটগুলোতেও থাকার চেষ্টা করব। তো আমার প্রথম যে ফ্লাইটটা পড়ছে গালফ এয়ারের GF 251 ইকোনমি ক্লাসে টিকিট কেটেছি ওয়ান ওয়ে। আমার সঙ্গে আমার আব্বা আম্মাও যাচ্ছেন, তার মানে আমরা 3 জন যাচ্ছি এবং ওখানে গিয়ে আমার বোনজামের সাথে দেখা হবে। মোটামুটি একটা পরিবারের রিউনিয়ন হয়ে যাবে ওখানে। তবে আমি একটা লম্বা সফরে অনেকগুলো দেশ ভ্রমণ করতে থাকবো। তো যাই হোক, আমরা যেহেতু এক দেশ দিয়ে ঢুকছি অন্য দেশ দিয়ে বের হচ্ছি, তাই ওয়ান ওয়ে করে টিকিট কাটা। বাংলাদেশি টাকা 57,000 টাকা করে পড়ছে প্রত্যেকজনের টিকিটে। ওয়ান ওয়ে ঢাকা থেকে লন্ডন, মাঝখানে বাহরাইনে ট্রানজিট পড়ছে। এবং এই যে ট্রানজিটটা আমরা একটা লম্বা ট্রানজিট নিয়েছি, প্রায় 2 দিনের কাছাকাছি ট্রানজিট। মানে আমরা একটা রাত বাহরাইনে থাকবো এবং মাঝের যে 2টা দিন পড়ছে সেই 2টা দিন আমরা বাহরাইনে একটু ঘোরাঘুরির চেষ্টা করব। তো সেটা কিভাবে হচ্ছে, আমার সঙ্গে দেখেন আছে হচ্ছে এই যে যুক্তরাজ্যের ভিসা, এবং একই সঙ্গে যেহেতু ইউরোপ মহাদেশেও ঢুকবো কিছু দেশে, তাই আমার সঙ্গে কিন্তু আমার শেনজেন ভিসাটা পর্যন্ত আছে পাসপোর্টে। তো এই যুক্তরাজ্য ভিসা বা শেনজেন ভিসা এগুলো থাকলে সাধারণত যেটা হয় যে বাহরাইনে অন অ্যারাইভাল পারমিট পাওয়া যায়। তো আমরা সে অন অ্যারাইভাল ভিসার আশায় যাচ্ছি। আমাদের এভাবে করে হোটেল বুকিং রেখে দেওয়া হয়েছে এবং আমরা চেষ্টা করব ইমিগ্রেশনকে মানিয়ে আমাদের যেই অন অ্যারাইভাল পাসটা সেটার জন্য আমরা নিতে পারি। তো দীর্ঘ সফরে বের হচ্ছি, অনেক জল্পনা কল্পনা, অনেক আশা নিয়ে যাচ্ছি। আশা করছি সবাই দোয়া রাখবেন পুরো সফরের জন্য, সকল ভিডিও আসার জন্য। এবং সেই আশা নিয়ে আমরা এখন রওনা হয়ে যাচ্ছি ভোর 5:40 ফ্লাইট ঢাকা থেকে বাহরাইনের পথে। ঢাকার এই জীর্ণপ্রায় বিমানবন্দরে আমাদের যুগ যুগের ভোগান্তি লাঘব হবে সেই আশায় আপনাদের অনেকের মতন আমিও নতুন টার্মিনাল চালু হবার দিন গুনছি। আমাদের আজকের ফ্লাইটটি মোটামুটি সময় মতনই ছাড়বে বোঝা যাচ্ছে। তবে বোর্ডিং পাস পেতে বেশ বেগ পেতে হয়েছে। মূল কারণ আমাদের ট্রানজিটটা রীতিমতন 41 ঘন্টা। তাই গালফ এয়ার কর্তৃপক্ষ অনেকক্ষণ চেষ্টা করেও কোনোভাবে আমাদের দ্বিতীয় বোর্ডিং পাসটা ইস্যু করতে পারেননি। আমরা কিন্তু এক রাত থাকার মতন কাপড় চোপড় হ্যান্ড লাগেজে রেখেই বের হয়েছি। ওপারে বাহরাইনে অনারেবল পাওয়া নিয়ে ছোট্ট সংশয় আছে, তাই কিছুটা দুশ্চিন্তা নিয়ে বাহরাইনের পথ ধরছি। তোমাদের প্লেনের মডেল নাম্বার পড়েছে B7879, এই যে ছাপানো আছে। মোটামুটি লম্বা বিমান এবং আমারটা পড়েছে হচ্ছে একদম সামনের, একদম একটা কেবিনের সামনের যে সিটটা হয় ঠিক সেই সিটটা পড়েছে, যার জন্য আমার লেগ স্পেস যথেষ্ট। আর 5.5 ঘন্টার একটা ফ্লাইট হবে। আমরা চলছি ঢাকা থেকে বাহরাইনের পথে। এখন 5:42 বাজছে, ছেড়ে দিয়েছে ফ্লাইট। ইতিমধ্যে আমরা জানালা দিয়ে দেখতে পাচ্ছি, তার মানে ফ্লাইট একদম মোটামুটি প্রায় অন টাইমই আছে। তো রওনা হয়ে যাচ্ছি, আর বাকি ফ্লাইটের অন্যান্য আকর্ষণ সম্পর্কে সময় কথা বলতে থাকবো।
এসছে, এ পাশে হচ্ছে পানি এসছে, পিঠা ব্রেড, আর এ পাশে জুস নিলাম, আর এদিকে হচ্ছে কেক এসছে। খাবারের স্বাদ, প্রথমে মানটা বলি, খাবারের মান ভালো, তবে যদি স্বাদের হিসাবে আসি আমার নিজের ব্যক্তিগত টেস্ট বাট বিবেচনায় বাংলাদেশের রান্না বেশি মজা লাগে আসলে। এটা হয়তো একদম লোকাল বাহারাইনি পদেরই হয়ে গেছে। রুটির যে ধাঁচটা এটা আমার কাছে অপরিচিত। আর এই পথে চলছি, মোটামুটি গল্প লাগিয়ে দিয়েছি। আমার একজন আপু পেয়েছি, উনি হচ্ছেন কেন্টে থাকে, কেন্টে থাকে, আমার সিট ওনার পাশে পড়েছে, তো দেখা গেছে যে ওনার সঙ্গে একটু গল্প জুড়ে গিয়েছে আর কি। তো কেন্টে আমার একজন কাজিনের বাসা। আপনারা জানেন আমি এর আগেও যখন ভিডিওতে দেখিয়েছিলাম কেন্টে ছিলাম কিছু সময়, সেই কাজিনের বাসায় যাব, তো ওই উনার অঞ্চলেই হচ্ছে থাকেন। 36,000 ফুট উপর দিয়ে চলছি, প্রায় 900 কিলোমিটার বেগে আমরা ছুটছি। ভারতের উপরে আছি, কিছুক্ষণ আগে আমরা কলকাতাকে ছাড়লাম। তো যাই হোক, খেতে থাকি, তারপরে আরও তো প্রায় 4-4.5 ঘন্টা সময় বাকি আছে। আমাদের আজকের যাত্রায় ঢাকা থেকে পশ্চিম বরাবর কলকাতা পেরিয়ে গুজরাট ছুঁয়ে করাচির নিচ দিয়ে ওমান সাগর ফেলে পারস্য উপসাগরের কোলে বাহরাইনে নামব। এ পুরো পথ পার হতে প্রায় 5.5 ঘন্টা লাগছে। জানালার ওপারে মেঘে ছাওয়া আকাশ আর দিগন্ত জোড়া রঙিন ধরণীতল নজর কাটছে। আবারও জানিয়ে রাখছি, ঢাকা থেকে লন্ডন বরাবর আমাদের এক পথের বিমান ভাড়া জনপ্রতি 57,000 টাকা পড়েছে। বিমানের এন্টারটেনমেন্ট সিস্টেমের ছায়াছবি দেখে যেমন সময় পার করছি, একবার খাবার আর একাধিকবার পানীয়ের ব্যবস্থাও পেয়েছি। আর যাত্রার মাঝপথেই ইনারা ঘুমহারা যাত্রীদের সুবিধায় বিমানের কাঁচগুলো একদম অন্ধকার করে দিয়েছেন, যা এই প্রথম আমার কোনো ইকোনমি ক্লাসের ফ্লাইটে পাওয়া। একদম সাত সকালে রাতের আমেজ, মানে ওরা কি করলো, প্রায় 2-4 মিনিট সময় লাগলো, প্রত্যেকটা কাঁচ ফকফকা থেকে একদম রীতিমতো অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। এটা নীলচে নীলচে ভাব চলে আসছে, হ্যাঁ, চোখের সামনে দিয়ে হয়ে গেল ঘটনাটা। তো ওরা যেটা চাচ্ছে যে আমরা যেহেতু ভোরবেলার ফ্লাইট ছিল, তাই এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, মোটামুটি আমরা সবাই শুয়ে পড়ি, হ্যাঁ, তো সেই জন্যই তারা এটাকে একদম ডিম বানিয়ে ফেলছে, ওরা ডিম করে রাতের আমেজটা নিয়ে চলে এসছে। ঠিক একদম সময় মতনই বিমান গন্তব্য ছুঁয়েছে, তবে কাঁচগুলোকে সাজের আলোয় রাঙিয়ে। বাহরাইনে যখন এসে নেমেছি তখন সকাল 8:15 বাজে। বাংলাদেশের চেয়ে সময় ইনারা 3 ঘন্টা পিছিয়ে। শেষমেশ বাহরাইন এসে নেমেছে। ইতিমধ্যে আমাদের হোটেল বুকিং করে রাখা আছে, যার প্রমাণ দেখিয়ে এখন অন অ্যারাইভাল ভিসা নিতে হবে। আমি 2023-এর যেই সময় ভিডিওটা আপলোড করছি, তখন অবধি বাহরাইনে বাংলাদেশের জন্য সরাসরি ট্যুরিস্ট ভিসা চালু নেই। হাই দাও, তোমাদেরকে সবাই প্রথমবার দেখতে পাচ্ছে এতে, এই ভিডিওতে। কোত্থেকে দেখতে পাচ্ছি? মানে এই যে এতক্ষণে পুরো ভিডিওতে তো একবারও দেখে নেই তোমাদেরকে। আমরা এখন বাহরাইন ইমিগ্রেশন পার করতে হবে আমাদেরকে, আমাদের জন্য এটা একটা কঠিন পরীক্ষা। খুব কি কঠিন? হ্যাঁ, হ্যাঁ, এখন চলছে রীতিমতন ওয়াশরুম ব্রেক। আমার আব্বা আম্মা ওয়াশরুমে গিয়েছেন, আমি এখানে দাঁড়িয়ে আছি যে জায়গাটাতে, আমার পিছে দিয়ে ওই পাশে ইমিগ্রেশনের বুথগুলো দেখা যাচ্ছে। আমাদেরকে অন অ্যারাইভাল পারমিট নিতে হবে। মূলত আমার আব্বা যে বলছিলেন একটা কঠিন পরীক্ষা, এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে কি, বাংলাদেশিদের প্রতি এনাদের অনুভূতিটা এখন একটু ভিন্ন। এখানে কিছু দুর্ঘটনার কারণে বাংলাদেশিদেরকে ভিসা টিসা নিয়ে একটু সমস্যা করছে। তো আমরা এখন যে দেখি, কথা বলে দেখি কি অবস্থা হয়। বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বর্তমানে শুধুমাত্র ইউকে, ইউএসএ বা সেনজেন ট্যুরিস্ট ভিসা দেখিয়ে বাহরাইনে অন অ্যারাইভাল অথবা আগাম অনলাইনে ভিসা করে আসার সুযোগ আছে। তবে কিছু সংশয়ের কারণে আমি আগাম অনলাইনে ভিসা না করে সরাসরি এখানে এসে করলাম। সাথে ছিল আমাদের প্রত্যেকের ব্যাংক স্টেটমেন্ট, হোটেল রিজার্ভেশন, যুক্তরাজ্য ও সেনজেন ভিসা এবং বাহরাইন ছাড়ার প্রমাণপত্র হিসেবে বিমান টিকিট। ভিসা ফিস পড়ল 5 বাহরাইনি দিনার, যা বাংলাদেশি টাকায় 1500 কিছু কম পড়েছে।
এখন বিমানবন্দর থেকে লাগেজ নিয়ে ট্যাক্সি ধরে হোটেলের পথ ধরছি। বাহরাইন থেকে স্বাগতম। আমরা শেষমেশ খুব সফলভাবে ইমিগ্রেশন পার হয়ে গেছি। ওনাদের আবার বিমানবন্দরের ভেতরে ভিডিও টিডিও করা নিয়ে খুব বাধ্যবাধকতা আছে, তা আমাকে একদমই ওখানে ক্যামেরা বের করতে দিচ্ছিল না। এদের লেখা হয় আমাদের একজন ভদ্রলোক, উনি ওনার ভাষা আমরা বুঝতে পারছি। ইলাইট রিসোর্ট অ্যান্ড স্পা, ওকে। আচ্ছা, আমরা ইতিমধ্যে আমাদের হোটেলটা দেখতে পাচ্ছি এয়ারপোর্ট থেকে প্রায় 7 কিলোমিটার দূরত্বে। বাহরাইনের এসে নেমে মনে হচ্ছে যেন দুবাইতে নেমেছি। আপনারা জানেন এই মাত্র কয়েকটা মাস আগে দুবাইয়ের অনেকগুলো পর্বত দেখলেন আপনারা আমার মাধ্যমে, একদম দুবাই লাগছে। আর রাস্তাঘাট সুন্দর, চকচকে পরিপাটি। একটু জানিয়ে রাখি, এই যে ভিসাটা দিয়েছে এটা হচ্ছে 14 দিনের, অর্থাৎ আজকে হচ্ছে 9 মে 2023 সাল। ওনারা হচ্ছে একদম 14টা দিনের ভিসা দিলেন। তো খুব ভালো লাগছে, নতুন একটা দেশ পাসপোর্টে যোগ হয়ে গেল। এই যাত্রায় আমার মনে হয় প্রায় 7 থেকে 8টা দেশ হয়ে যেতে পারে। তো চলতে থাকি। অন্য জায়গায় ভালো করছে, 12 মানে 13 তলা। 1206 না নাকি? এই যে লেখা ছিল তো 1206। এই যে এটা হবে মনে হয়। ও না, সরি, এই যে বামে যেতে বলছে 12। ওই যে এদিকে। আপনি কি ভাই বাংলাদেশ থেকে? বাংলাদেশের। আচ্ছা, কয় বছর ধরে আছে? আমি এখানে 8 বছর। 8 বছর। ওই এভরিবডি ক্লিয়ার। হ্যাঁ, এটাই। কোন অঞ্চলে বাড়ি ভাই? কুমিল্লা। কুমিল্লা। এটা হচ্ছে পুরো সুইট। এই পাশে দেখি, এটা আরেকটা রুম। হ্যাঁ এটা হচ্ছে কিচেন। আচ্ছা, এটা এই রুমটা তোমরা নাও, এই রুমটা তাহলে তোমরা নাও, আমি ওই রুমটা নিচ্ছি। ঠিক আছে। নিলাম, এই রুমই নিলাম। কি বলতেছিলাম এই ভিউটা? হ্যাঁ, সুন্দর ভিউ। পাঁচ দিনের তো সস্তায়। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের স্যুট রুম। লিভিং স্পেসটা দেখতে পাচ্ছে, এপাশে টেলিভিশন সহ ভিন্ন ভিন্ন আয়োজন আছে। এদিক দিয়ে ডাইনিং স্পেস, এটা মোটামুটি কো লিভিং স্পেস বলা চলে। ওপাশ দিয়ে আমাদের রান্নাঘর পড়েছে, অতিরিক্ত ওয়াশরুম পড়েছে। আর এপাশ দিয়ে আসলে এই যে করিডোরটা দিয়ে হাঁটলে একদম সোজা বরাবর হচ্ছে মাস্টার বেডরুম, যেটা হচ্ছে আমার আব্বা আম্মাটা নিলেন। এই পাশটাতে হচ্ছে আমার নিজস্ব বেডরুমটা পড়েছে। আর আমার বেডরুমের সাথে কোনো অ্যাটাচড ওয়াশরুম নেই, যার জন্য আমাকে ঠিক ঘরটার উল্টো পাশে ওই পাশের ওয়াশরুমটায় যেতে হবে। বাংলাদেশি টাকা রাত প্রতি প্রায় 15,000 টাকা, মানে 141 দশমিক কিছু একটা ডলার আমাদের পড়েছে এক রাত্রির জন্য এই সুইট রুমটা বুকিং করতে। যেই পরিমাণ জায়গা, প্রায় 1400 বর্গফুটের বেশি জায়গা এখানে। এইটুকু জায়গার জন্য আসলে মানে এই অর্থটা বাহরাইনের মতন দেশে, যেখানকার জীবনযাত্রা আমি ধরে নিচ্ছি উন্নত, এবং একই সঙ্গে ইনাদের যে মুদ্রাটা এক বাহরাইনি দিনার সমান সমান, কিন্তু যখন আমি এসেছি বাংলাদেশি টাকায় 285 দেখাচ্ছে এখন, ব্যাংক রেট দেখাচ্ছে, এবং আমেরিকান ডলারে বাহরাইনি দিনার সমান সমান $2.65 দেখাচ্ছিল। তার মানে কতটা শক্তিশালী তাদের মুদ্রা, আপনি চিন্তা করে দেখেন। আসলে এরকম অর্থে এই রুমটা আমি বলবো যে এটা আমার কাছে মনে হচ্ছে আমি বেশি কিছুই পেলাম যেন। আছি একটা রাত, 2টা দিন বাহরাইন ঘুরবো, এখন খুবই ক্লান্ত, তো একটু বিছানায় চলে যাই, শুয়ে পড়ছি,
তারপরে উঠে আবার বাহরাইন শহরটা ঘুরতে বের হব। সন্ধ্যাবেলায় ঘুরতে বের হচ্ছি। মধ্যপ্রাচ্যের প্রখর রোদ এড়িয়ে এই বেলায় শহরের কেন্দ্রে ছুটছি। হোটেলের লবি থেকে ট্যাক্সি ডাকবো। এই জায়গাটাও সুন্দর। বাহরাইনের কেন্দ্রটা আধুনিক আমিরাতে চিত্র বহন করছে। গত অনেক বছর এপারেও উন্নয়নের জোয়ার বইছে, তাই নগরীর রূপ ক্রমশ জাঁকজমকও হচ্ছে। এখন যে জায়গাটাতে এসেছি এটা হচ্ছে বাব আল বাহরাইন। আমরা ঠিক ওই পাশে ট্যাক্সিতে করে নেমেছি এবং এখানে এসে ইতিমধ্যে একটু চক্কর দেওয়া হয়ে গেছে। এই জায়গাটা মোটামুটি একটু জমজমাট, বলা চলে যে কেনাকাটার দোকানপাট। যে রাস্তাঘাটগুলো দেখছি কোনাকান্ডিতে অনেক দোকানপাট চোখে পড়ছে। আমাদেরকে হোটেলের লবি থেকে বলে দিয়েছিল যে এখানে আসলে আমরা আমাদের প্রয়োজনীয় সব কাজকাম সারতে পারবো। তো ইতিমধ্যে সিম কার্ড কিনে নিয়েছি এবং সিম কার্ড কিনতে বাহরাইনি দিনার 7.5 খরচ পড়লো, অর্থাৎ বাংলাদেশি টাকায় 2000 টাকার আশেপাশে একটা খরচ। এটা প্রায় 9 GB ডেটা পাচ্ছি আর কি। তো আমাদের ইন্টারনেটটা খুব দরকার ছিল, তাই সিম কার্ড কিনে নিলাম। আর এই তো আমার আম্মা ইতিমধ্যে আবার ওপাশে কিছু কেনাকাটায় জড়িয়ে গেছেন। উনি কী কী জিনিস পছন্দ হয়েছে নিচ্ছেন। আর আমরা আজকে এখানেই খাওয়া দাওয়া সারবো। দেখতে হবে নিয়ম। আমার আম্মা খেতে চাচ্ছিলেন হচ্ছে লোকাল বাহরাইনি খাবার দাবার, তাই আমরা খুঁজে সেরকম একটা বের করলাম। একটা মিডল ইস্টার্ন খাওয়া দাওয়া খাবো, কাবাব টাবাব জাতীয়। আমি এটা নিতেছি। এটা হচ্ছে মিক্স গ্রিল 1.8 তোরা মনে হচ্ছে এটা চিকেন ব্রেস্ট। আমার সাথে তোমরাও খেতে পারবা, এত বড় তো আমি খেতে পারবো না। আমারও তো mixed কিছু নিতে ইচ্ছা করছে। তুই এটা নে, আমি এটা নিতেছি। তোরা মা এটা নে। হ্যাঁ, হ্যাঁ। এটা একটা আর সালাদ। একটা salad। হোমস টমস কিছু নিতে দিবা? নে, এই যে না, এটা একটা মিক্সটা hummus বলতেছে। এই এটা যে মিক্স আছে। এটা নিতে বলতেছে। আচ্ছা মিক্স মাজা, হ্যাঁ ঠিক এটা আছে। নিয়ে দিই। আর সালাদ নিয়েছো? হ্যাঁ, এটা একটা নিবি, এটা একটা নিবি। হ্যাঁ, ওকে, can I take the order please? Alright. এই যে আমারটা চলে আসছে। এই জন্য তো এটা বিয়ান খেতে চেয়েছি। খুবই মজা ছিল এখানকার খাবার দাবার। তাহলে মজা লাগলো না? খুব মজা। কত বিল আসতে পারে বলো তো? 15 হবে? 12-15 হবে। 12-15 দিনারের মতন আসতে পারে। একদম টপাটপ গিরেছি, সব শেষ। মানে আমাদের যা খাবার ছিল সব খাওয়া হয়ে গেছে, কারণ সারাদিন কোনো খাওয়া পড়ে না। আমি তো ঘুমাই কাটিয়ে দিয়েছি, আব্বু আম্মু আবার একটু দুপুর বিকালে হাঁটতে বের হয়েছিল। তো এখন সারা দিনের ওই যে খাবারের প্রেশারটা রাতে এসে পড়লো। খুব ভরপেট খেলাম। আম্মু ওই পাশে টি কফি, হ্যাঁ খুঁজতে হবে। যাবা তুমি? তুমি যেতে চাও? কত নিচ্ছে? সরি, হ্যাঁ 4.4, কিন্তু বাংলাদেশে এটা 2300। তুমি কি আল হারামাইন থেকে আগে কিছু কিনছো? কোথায় কিনছো? গতকাল পিঙ্ক সিটি। আল হারামাইন পিঙ্ক সিটিতে আছে? হ্যাঁ আছে। বাংলাদেশে যমুনা No, 4 outlet. 4 outlet? In Dhaka, in Dhaka In city. Dhaka? Yeah. Oh, okay. You can search in Google. Okay. এই জায়গাটা হচ্ছে সোনার বাজার মনে হচ্ছে। ওই পাশ দিয়ে মালাবার,
আর এদিক দিয়ে সারি সারি করে সব সোনার দোকান পায়। এই পাশটায় হচ্ছে এই যে আল হারামাইন। ওকে, নিয়েছো? হ্যাঁ, নিবি নাকি অত? না না, আমি নিব না, দুবাই থেকে নিয়ে আসছি কয়েকটা। না, একটু বেছে নিতে হয়, ব্র্যান্ডেড গুলো নিলে তোমার থাকে মানে গোল্ড প্রাইস 21 ক্যারট, আচ্ছা 10 তোলা বিডি 2883, 100 গ্রাম বিডি 2525। চা কি বাংলাদেশি ধাঁচে চা হবে? আপনাদের এই দোকানটা কতদিন হলো? আমরা এটা তো এখানে 2020-এ 20-এ, বেশি দিন হয়নি। চলে আপনাদের বাঙালি সব কাস্টমার। আমরা এখানেও অন্য জায়গায় ছিলাম আর কি, ওই সাইডে। আচ্ছা, ওখান থেকে এখানে আসতে 14-15 বছর এখানে ওকে ওকে। দোকান চেঞ্জ করছি। এখন ভিসা সিস্টেম কি একটু কঠিন করেছে নাকি? বিষয় এখন বন্ধ? হ্যাঁ, আমরা তো অনারেবল নিয়ে ঢুকলাম। হ্যাঁ, আমাদের এমনি ওভার পেশা বন্ধ। রাইট। কি চা তো 3টা অর্ডার দিয়েছি। 3টা দিয়েছো? মজার চা, বিদেশে বসে দেশি চা খাচ্ছি। ইনশাআল্লাহ আগামীকাল আল্লাহ আনলে তো আজকে আরো দিন খেয়েছি। এটা কি হাইওয়েটা? এটা এটা মেইন হাইওয়ে বা এটা কি ওই যে ফাহাদ কজওয়ে? না, ফাহাদ কজওয়ে হলো আরেকটা, এটা সৌদির সাথে কানেক্ট হয়েছে। রাইট। এটা থেকে একটু পেছনে সোজা গেলে- সামনে এটা কি? এটা এটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, বাহরাইন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আচ্ছা। يتوقع الأول لأن يكون هداف مدريد اليوم، اسمه كريم بنزيما. اللاعب خطير، ما مسوش مباراته 151 في دوري الأبطال، يصبح خامس الترتيب. আমাদের আজকে সারাদিনের ঘোরাফেরার অনুভূতি মোটামুটি খুবই ভালো ছিল। বাহরাইনে আমি তো একদম প্রথমবার এসেছি, আমার আম্মা পর্যন্ত, তবে আমার আব্বা কিন্তু এই নিয়ে 3বার এসেছেন, তবে উনি সর্বশেষ এসেছেন এখন থেকে প্রায় 36-37 বছর আগে। তো ওনার জন্য কিন্তু সব কিছু খুব পাল্টে গেছে, একদম অনারেবল ভিসা থেকে শুরু করে বাকি যা কিছু গেছে সব কিছু আমাদের খুব ভালো একটা অভিজ্ঞতা গিয়েছে। আগামীকালকে আমরা সারাটা দিন বাহরাইনের অভ্যন্তরে সুন্দর কিছু ঘোরাফেরার জন্য তৈরি হচ্ছি। তবে আমি এই পর্বটিতে সে গল্পগুলিতে সংকলিত করছি না, কারণ এটা যেহেতু ঢাকা থেকে লন্ডন ভ্রমণের পর্ব, তাই আপাতত আমার এই ভিডিওর এই সিনটা শেষ হয়ে গেলে পরের দৃশ্যপটে আমরা এখন থেকে ঠিক 24 ঘন্টা প্রায় পরে যখন বাহরাইন থেকে বের হয়ে যাচ্ছি লন্ডনের উদ্দেশ্যে, আমি ঠিক সেই সিন থেকে আবার ভিডিওর বাকি অংশগুলো সংকলিত করছি। তো আমাদের কিন্তু খুব সফলভাবে এখানে বোর্ডিং সম্পন্ন হয়ে গেছে, কোনো সমস্যাই হয় নাই। যে আমাদের বোর্ডিং পাস ঢাকার থেকে আর অনেক ঝটপট হলো এখানে, এতে কাজ খুব তড়িৎ গতিতে আগায়। বিমানবন্দরটা খুব চকচকা ঝকঝকা, খুব ভালো লাগছে। এখানকার ডিপার্চারটা পার করতে খুব আন্তর্জাতিক মানের করেছে আর কি। আর আমরা খুব চেয়েছিলাম যে ঢাকা থেকে আমরা একবারে ব্যাগগুলো চেক ইন করে একদম লন্ডনে গিয়ে নিব, কিন্তু এনারা বলছেন যেহেতু 24 ঘন্টার উপরে ট্রানজিট, তাই স্বাভাবিকভাবে ওনারা মানে বলেছেন যে বাহরাইনে এসে একবার ব্যাগগুলোকে নিতে হবে, তারপরে আবার নতুন করে চেক ইন করতে হবে। তাই সেই ঝঞ্ঝাটটা আমাদের নিতে হয়েছে ওপারে, মানে বের হওয়ার সময় এবং ঢোকার সময়। যাই হোক, আমাদের এখনও হাতে প্রায় 1-1.5 ঘন্টার অপেক্ষা। চলছি গেট 22B এর দিকে। 22AB। তো আসেন, বিমানবন্দরে অপেক্ষা করতে করতে আমাদের ইউকে ভিসা এটা নেওয়ার ব্যাপারে ছোটোখাটো কিছু তথ্য দিয়ে দিচ্ছি। সাধারণত বাংলাদেশ থেকে ইউকে ভিসা নিতে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। সে আবেদন ফর্মটা খুব বিশদ হয়ে থাকে, আপনার পুরো পারিবারিক বৃত্তান্ত, বাৎসরিক উপার্জন, মাসিক উপার্জন, আপনি কত টাকা করে মাসে খরচ করেন, আপনি যুক্তরাজ্য ভ্রমণে গেলে সেখানে আপনি কত টাকা খরচ করবেন, আপনি কি নিজের খরচটা নেবেন নাকি আপনি অন্যেরও খরচের দায়ভার নেবেন,
কোন দিক দিয়ে প্রবেশ করবেন, কোন দিক দিয়ে বের হবেন, কয় তারিখ কী, সব কিছুর হিসাব দিতে হবে। এবং তার পাশাপাশি গত 10 বছর যে কয়টা দেশে প্রবেশ করেছেন, কোথা দিয়ে প্রবেশ করেছেন, বের হয়েছেন, কয় তারিখ ঢুকেছেন, কয় তারিখ বের হয়েছেন, সকল তথ্য দেওয়া লাগে। তাই এটা পূরণ করতে সময় লাগে। আমার মতন যারা ঘন ঘন ভ্রমণে যেয়ে থাকে তাদের তো অনেক লম্বা সময় লাগবে। আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে প্রায় 4 ঘন্টার কাছাকাছি লেগে যায় একটা ফর্ম পূরণ করে শেষ করতে অনলাইনে। তো যেভাবে হোক আপনি ফর্মটা পূরণ করার পরে তারপর আপনাকে ডকুমেন্ট সব কিছু সহ আপনাকে যেতে হবে হচ্ছে যে বায়োমেট্রিক দেওয়ার জন্য। সেটা ফর্ম পূরণ করার পরে আপনাকে স্বয়ংক্রিয়ভাবে ডেট বাছাই করার একটা সুযোগ দেওয়া হবে। তো সাধারণত তারা আপনাকে চাবে যে আপনার যা যা ডকুমেন্ট আছে সেটা আপনি অনলাইনে স্ক্যান করে দিয়ে দেন। তবে আপনি চাইলে তাদের ডকুমেন্ট স্ক্যানিং অ্যাসিস্ট্যান্স নিতে পারেন। সেক্ষেত্রে আপনার অতিরিক্ত কিছু চার্জ পড়বে, 2000 টাকার আশেপাশে পড়ে। তো আমি ফিসটা বলে রাখছি, বাংলাদেশি টাকায় প্রায় 14,000 টাকার কাছাকাছি পড়ে 6 মাসের ইউকে ভিসা নিতে। ইউকে ভিসা আসলে 1 মাস 2 মাসের ইস্যু করেন, 6 মাসেরই দিয়ে থাকে সাধারণত ন্যূনতম। যদি 2 বছরের নেন তাহলে প্রায় 50,000 টাকা, যদি 5 বছরের নেন তাহলে প্রায় 1 লক্ষ টাকা করে পড়ছে। তো আমার ক্ষেত্রে ওই 14,000 টাকার আশেপাশে এবং তার পাশাপাশি ডকুমেন্ট স্ক্যানিং চার্জ সহ প্রায় 16,000 টাকার কিছু বেশি পড়লো আমার এটা পেতে, মানে ইউকে ভিসার জন্য আবেদনটা জমা দিতে। আমার আব্বা আম্মা যেহেতু 2 বছর করে নিয়েছেন, ওদের 50,000 টাকার কিছু বেশি করে পড়েছে। এবং একই সাথে জানিয়ে রাখছি যে ইউকে ভিসাটা আপনি নিলে আপনার কিন্তু অনেকগুলো দেশে ভিসা ফ্রি অথবা অন অ্যারাইভাল পাস এরকম ভিন্ন ভিন্ন রকমের সুবিধা থাকে। ওরা বলে যে 40টা দেশে অ্যাক্সেস থাকে, তবে বাংলাদেশি পাসপোর্টের জন্য 40টা না হলেও প্রায় 15টা 20টার মতন দেশ হয়তো হয়ে যায় যেখানে আপনি ভিসা ফ্রি বা অন অ্যারাইভাল অ্যাক্সেস পাচ্ছেন। একটু খোঁজ করে দেখতে পারেন অনলাইনে। খুবই মূল্যবান একটা ভিসা বলতে হয়। আর আমি একবার ভিসার জন্য আবেদন জমা দেওয়ার পরে সব মিলে প্রায় 2 সপ্তাহের কাছাকাছি সময় লেগেছে, ভিসা দিয়ে দিয়েছে। তো এই ছিল আমার তরফ থেকে ইউকে ভিসা সম্পর্কে সংক্ষিপ্ত একটা আপডেট। এখন ওই যে দূরে দেখতে পাচ্ছি লাইন চালু হয়ে গেছে, রাত 1টা গড়িয়ে গেছে। আমরা এখন প্লেনের দিকে বোর্ডিং করা শুরু করব এবং 2টার দিকে আমাদের বিমান ছেড়ে যাবে। খুব তাড়াতাড়ি বোর্ডিং শুরু হচ্ছে, তাই চলে যাই, বোর্ডিং করছি। বাহরাইন ছেড়ে 5,000 কিলোমিটার পথ পাড়ি দিতে ছুটছি বিমানের দিকে। ঢাকা থেকে এখানে আসা 3900 কিলোমিটার যোগ করলে আমাদের পুরো যাত্রাটা প্রায় 9,000 কিলোমিটারে ঠেকছে। নতুন ফ্লাইটে একদম পিছের সারিতে আইল সাইড সিট পেয়েছি। এখানে বসে পরবর্তী 7টা ঘন্টা পার করব। বিনোদন পর্দায় সে আগের ফ্লাইটের মতন 1912 ছায়াছবি দেখে সময় কাটাচ্ছি, আর বাকিটা সময় থাকবো ঘুমিয়ে। তবে এ যাত্রায় খাবারের ব্যবস্থা আছে 2বার, আর পানাহার একাধিকবার। এই করতে করতে মধ্যপ্রাচ্য থেকে একদম উত্তর পশ্চিম বরাবর পৌঁছে যাব ইউরোপ মহাদেশে। আমাদের গন্তব্য লন্ডনের হিথ্রো বিমানবন্দরে। লন্ডন থেকে স্বাগত, চলে আসছি আর একটা শীতের আমেজ গায়ে একটা কাঁথা দেয় অনুভূতি তৈরি করছে। মানে আমি তো টি শার্ট পরে আছি, জ্যাকেট পরা দরকার ছিল। লন্ডনের হিথ্রো বিমানবন্দরের নাম আছে বিশ্বজোড়া, আর তা হওয়ার যথেষ্ট কারণ আছে। আমাদের আজকের আধুনিক পৃথিবীর বিমানবন্দর ব্যবস্থার অনেক কিছু দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে চলে আসা এই হিথ্রোর গবেষণার উপর। লন্ডন শহর একটি বিশাল বিমানবন্দর নয়, বরং ছোট বড় মাঝারি মিলিয়ে বিভিন্ন কোণায় 6টি আন্তর্জাতিক বিমানবন্দর আছে। তার ভিতর বৃহত্তম এই হিথ্রো। এখান থেকেই আমরা পূর্ব লন্ডনে আমাদের গন্তব্যের পথ ধরছি। 80 কিলোমিটারের পথ উবারে ঠেলতে লাগবে প্রায় 1.5 ঘন্টা। খরচ 12,000 বাংলাদেশি টাকা প্রায়। পথে আমাদের সাথী হবে গ্রামীণ ও শহরে বিলেতের নয়নাভিরাম কিছু দৃশ্য। আমার পিছে
যেই জায়গাটা প্রতিচ্ছবি হয়ে আছে এটা কিন্তু লন্ডনের বিখ্যাত পার্লামেন্ট হাউস, প্যালেস অফ ওয়েস্টমিনস্টার। তার সঙ্গে পৃথিবীর বিখ্যাত যে ঘড়ি সহ যে আমরা টাওয়ারটাকে চিনে থাকি, এলিজাবেথ টাওয়ার, যাকে জনপ্রিয়ভাবে আমরা বিগ বেন বলে থাকি, সেই ব্যাপারটাকে কিন্তু আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে পাচ্ছি। এপাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি সুন্দরী থেমস নদী বয়ে গেছে। থেমস নদীটা প্রায় 350 কিলোমিটার ব্যাপী লন্ডনের মাঝে দিয়ে আড়াআড়িভাবে চলে গেছে। এই সুন্দরী নগরী লন্ডনে সাধারণত কিন্তু এরকমের সুন্দর আবহাওয়া ভাগ্যে জুটে না। আজকে যে রোদ উঠেছে সেই রোদটা পেয়ে কিন্তু আমি খুব খুশি হয়েছি, কারণ এর আগে যতবারই আমি এসেছি লন্ডনে আমি দেখেছি কেন জানি একটা বৃষ্টি মাখা একটা গুমট আবহাওয়া খুব বেশি কাজ করে। আপনি যদি তাকিয়ে দেখেন এখানেও কিন্তু মেঘের ঘনঘটা আমরা দেখতে পাচ্ছি, মানে কিছুক্ষণ পরে যেন আবহাওয়াটা পাল্টে যেতে পারে। যখন লন্ডনে এসে পৌঁছালাম ঠিক সকাল 7টার দিকে, এবং তার পরবর্তীতে খুবই সুন্দরভাবে তড়িৎ গতিতে কিন্তু আমরা এয়ারপোর্টের কারসাজিগুলো শেষ করতে পেরেছি, যদিও ইমিগ্রেশনে কিছু সময় গেছিল। তো যাই হোক, লন্ডন শহরে এসে খুবই ভালো লাগছে। আজ থেকে শুরু হয়ে যাচ্ছে লন্ডন ভ্রমণের ভিন্ন ভিন্ন পর্ব আসা, যদিও এই পর্বটা আসার পরে কিন্তু আপনারা বাহরাইন ভ্রমণের একটা ভিন্ন পর্ব পাচ্ছেন, অর্থাৎ ঠিক আজ থেকে আগের দিনটাতে আমরা কি করে এসেছি তার কিন্তু গল্পটা ভিন্ন পর্বে যোগ করা হচ্ছে। তো আজকে লন্ডনে যেখানে এসেছি, লন্ডনে এসে আমি ইতিমধ্যেই আমার পরিচিত মানুষজনকে আওয়াজ দিয়েছি, আর আমার সঙ্গে এসে হাজির হয়েছে আমার কোনো এক সময়কার পরিচিত ছোট ভাই আইনুল ইসলাম সাকিব। মালয়েশিয়াতেই ও ছিল, এবং এখান থেকে মনে হয় আমরা তাকালে ওই দূরে কোথাও ও হয়তো অফিস করে। আর এবার আমি অবশ্য দেশ থেকে কাউকে ক্যামেরা চালানোর জন্য ধরে আনিনি, কারণ লন্ডনে আসলে নিয়ে আসা সব কিছু মিলে আসলে পোষাবে না। তবে আমার এখানে আমার সাথে যারা পরিচিত বন্ধুবান্ধব আছে, ছোটো ভাই বড় ভাই আছে, আমাকে সাহায্য করছে। তো সেরকম একজন সাহায্য করছে মুবিন, যে লন্ডনে থাকে, পড়াশোনা করতে এসছে বাংলাদেশ থেকে। মোটামুটি সামনে ভিন্ন ভিন্ন দিনটা তারা আমাদেরকে সাহায্য করবে। মুবিন, দেখি, এটা হচ্ছে মুবিন, আর এই যে বিগ বেন। এলিজাবেথ টাওয়ারকে পাশে ফেলে যুক্তরাজ্যের সংসদ ভবনের পেছন দিক ধরে কিছুক্ষণ হাঁটছি। লন্ডন শহরের দ্বিতীয় প্রাচীনতম অঞ্চল ওয়েস্টমিনস্টার। 1000 বছর আগে এই জায়গা থর্নিয়ারের নামে পরিচিত ছিল, যেখানে অ্যাংলো স্যাক্সন যুগেই রাজপ্রাসাদ ছিল। পরবর্তীতে নরম্যান রাজা বিজয় উইলিয়াম ইংল্যান্ড জয় করার পর এখানে তার প্রাসাদ স্থাপন করেন, যার আধুনিক রূপ আজকের ওয়েস্টমিনস্টার প্রাসাদ। রাজারানীরা বহু আগে বাসস্থান ছেড়েছে, তবে বর্তমানে এই দালান পুরো দেশের জাতীয় সংসদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর পাশেই লন্ডনের 1000 বছর পুরানো গির্জা ওয়েস্টমিনস্টার অ্যাবি। এখন চলছে রাজধানীর প্রশাসনিক অঞ্চল হোয়াইট হল ধরে। প্যালেস অফ ওয়েস্টমিনস্টার ছাড়ার পর বহু বছর রাজপরিবার হোয়াইট হল প্রাসাদে থেকেছে। তবে এখানে আগুন লাগার পরেই ধীরে ধীরে বাকিংহাম প্যালেস বানিয়ে এক পর্যায়ে বাসা পাল্টেছে। আজ সরকারি কত দপ্তর যে এলাকায়, সেখানটা ফিরে চলছে ট্রাফালগার স্কোয়ারের দিকে। I really don't think you're strong enough, no. Do you believe in love after love? Thank you. I can feel something inside me saying I really don't think you're strong enough, no. Thank you. কিছুক্ষণ ট্রাফালগার স্কোয়ারে গান শুনে এখন চলছে চায়না টাউন হয়ে পিকাডিলির পথে। কেউ যদি একদিনে লন্ডন শহরের কেন্দ্র ঘুরতে চান, তাহলে ওয়েস্টমিনস্টার, বাকিংহাম, ট্রাফালগার লিস্টার স্কোয়ার, পিকাডিলি সার্কাস, অক্সফোর্ড বা রিজেন্ট স্ট্রিট, সেন্ট পলস আর টাওয়ার হিল সহ অনেকগুলো এলাকা জোর পায়ে হেঁটে ঘুরতে পারে। তবে পর্যটন গন্তব্যগুলো ভালো করে ঘুরতে বেশ কিছুদিন লাগবে। হ্যারি পটার।
নাম হচ্ছে পিকাডিলি সার্কাস। 1819 সালে প্রতিষ্ঠিত এই জনপ্রিয় চত্বরটি মূলত পিকাডেলি এবং রিজেন্ট স্ট্রিটের ভিতরে সংযোগ স্থাপনের জন্য তৈরি করা হয়েছিল। লন্ডনের রিজেন্ট স্ট্রিটটা, যেটা ঠিক এপাশ দিয়ে চলে গেছে, এটা কিন্তু মোটামুটি খুবই জনপ্রিয়। এই পিকাডিলি সার্কাস এমন একটা জায়গা যেখানে আপনি কেনাকাটা করতে পারবেন, অনেক রকমের পারফর্মিং আর্টস দেখতে পারবেন। এটার যে স্ক্রিনটা, এটার কিন্তু অনেক ছবি বা ভিডিও আপনারা বিভিন্ন সিনেমাতে দেখেছেন, অনলাইনে পর্যন্ত দেখেছেন। এই পিকাডিলি সার্কাস কিন্তু লন্ডনের কয়েকটা জায়গা, যেটা লন্ডনের চিত্রকে বহন করে, তার ভিতরে একটি। তো আজকের পর্বটি আশা করছি আপনারা দেখেছেন, দেখে যথেষ্ট পরিমাণে তথ্য পেয়েছেন, উপভোগ করেছেন, এবং তা যদি হয়ে থাকে তাহলে পর্বটি লাইক দিয়ে দিবেন, রিয়াকশন দিয়ে দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন বলে আশা করছি। লন্ডন নিয়ে এবং ভিন্ন ভিন্ন জায়গা নিয়ে নতুন নতুন আরও পর্ব আসবে, যা দেখার সাদর আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।